রোজা আছে কিনা জানি না। আচ্ছা, 157 মনোযোগ দেন। আমি এটা পিডিএফ দিয়ে দিচ্ছি ক্লাস শেষ করে। 157, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একজন আইন বন্ধকের হিসাবে, সবার ক্ষেত্রে এটা। 157 ধারা। এখন উপস্থাপন হচ্ছে 157 ধারা। এবার হচ্ছে করবোরেশন। আমরা কিন্তু 157 ধারা পড়েছি। আমরা ওখানে ওই যে 100 সমর্থন সাক্ষ্য হিসেবে আমরা কিন্তু সেই সাক্ষ্যটা আমরা পড়েছিলাম। সমর্থিত সাক্ষ্যটা কি, স্বাক্ষর মোটামুটি বিস্তারিত না, ভালো একটা বিস্তারিত আলোচনা করেছিলাম এই সমর্থিত সাক্ষ্য নিয়ে। তো এই করবোরেশন, এই 157টাই হচ্ছে মূলত ধারা করবোরেশন করে, সমর্থন করে। অন্যান্য গুলো প্রাসঙ্গিক হিসেবে কাজ করে, 156, 157, 158, তারপরে 114, তারপরে হচ্ছে আপনার 158 ক্ষেত্রে 32, 33, এগুলো প্রাসঙ্গিকতা হিসেবে কি করে, সমর্থিত করে। তাহলে এই 157 ধারা যদি আমরা স্টাডি করি, 157 ধারা আমরা কি পাবো? সাক্ষীর পূর্ববর্তী বক্তব্য দ্বারা পরবর্তী সাক্ষ্য সমর্থন করবে। ওই যে 145 আপনি যে বক্তব্য দিলেন, এটা আপনাকে কন্ট্রাডিক্ট করার জন্য ব্যবহার করতেছে আদালতে গিয়ে সাক্ষীকে। কিন্তু 157 যে সেটা সমর্থন করবে কখন জানেন? সমর্থন করবে তখন, যেহেতু সমর্থন বলতেছেন যে 140, 57 কে পূর্ববর্তী যে বক্তব্যটা দিচ্ছিলেন, একই বক্তব্য যে পরবর্তী আবার সাক্ষী ডাকা হয়। আপনি যদি সাক্ষীর বক্তব্যের সাথে সাক্ষী ডাকা হবে না, আপনি যে সাক্ষীটা দিয়েছিলেন সেই সাক্ষীটার সাথে আপনি যদি মিলে যায়, আপনি সেই সাক্ষীর সাথে আপনি যে সাক্ষী হবু বলতেছেন যে হ্যাঁ, তাহলে এই পরবর্তী সাক্ষ্যটা কি করবে? সমর্থন করবে, করবোরেশন করবে। তাহলে আমরা এটা কি স্টাডি করে যদি ব্যাখ্যায় চাই, আপনারা দেখতে পাবেন কোন সাক্ষী কি আদালতে যে সাক্ষ্য দেন, আই রিপিট, কোন আদালতে কোন সাক্ষী যখন সাক্ষ্য দেন, তার সমর্থন করবোরেট বা করবোরেশন করার জন্য পূর্বের দেওয়ার বক্তব্য প্রমাণ করা যেতে পারে। আমি আবার বলছি, কোন আদালতে সাক্ষ্য যখন কোন সাক্ষী সাক্ষ্য দেন, তার সমর্থন করার জন্য পূর্বের দেওয়া বক্তব্য প্রমাণ করা যাবে, সমর্থন করা, যদি সেই বক্তব্য একই ঘটনার সেম ফ্যাক্ট সম্পর্কিত হয়, ঘটনাটা একই ঘটনার সম্পর্কিত হয়। বললো কি যে প্রথমে যদি সেই বক্তব্য একই ঘটনার সঙ্গে সম্পর্কিত হয় এবং বক্তব্যটি দেওয়া হয় থাকে, যদি বক্তব্যটি দেওয়া হয় তাহলে সেটা কি ঘটনার সময় ঘটার তার কাছাকাছি সময়ে, এট অর অ্যাবাউট দ্য টাইম, ঘটনার সময় তার কাছাকাছি সময়ে। আর এটা হচ্ছে এমন কোন কর্তৃপক্ষের কাছে যিনি আইনগতভাবে তদন্ত করার ক্ষমতা সম্ভব, লিগেলি কম্পিটেন্ট অথরিটি। অর্থাৎ যে বক্তব্যটা দিয়েছেন এমন কোন কর্তৃপক্ষের কাছে, এটা আদালত হতে পারে, একজন পুলিশ হতে পারে, একজন কম্পিটেন্ট অথরিটি হতে পারে, তবে যিনি আইনগতভাবে তদন্ত করার ক্ষমতা সরাসরি যিনি তদন্ত করতেছেন আমাদের আয়ু হিসেবে, সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর আপওয়ার্ড যারা যারা তদন্ত করবেন, এদের কাছে যদি সে বক্তব্য দেয়, সেই সমর্থন, কারণ সে তো বক্তব্য দিয়েছে, সে যে বক্তব্য দিতেছে লিগেলি কম্পিটেন্ট অথরিটির কাছে যে বক্তব্যটা দিল, এবং পরবর্তীতে সেই বক্তব্যটা একই সেম। অর্থাৎ আমরা যদি সহজভাবে বলি, আমরা তো এই সমর্থিত সাক্ষ্যের সাথে আমরা কিন্তু অনেকগুলো উদাহরণ টানছি কিভাবে সমর্থিত হয়, একটার সাথে আরেকটা সমর্থিত হয়। যেমন আদালতের আপনার কোন একটা ঘটনা, মার্ডার ঘটনা হয়েছে, সেখানে সেই ঘটনার সাক্ষী 164 দিছে এবং সেখানে আলামত পাওয়া গেছে, সেখানে সাথে সেই আবার তার ডিএনএ ম্যাচ করার জন্য তাকে, অথবা তার ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করার জন্য বিশেষজ্ঞের কাছে গেছেন আদালত কমিটিতে, সেখানেও সেই সাক্ষ্যগুলা কি সবার সাথে একটার সাথে করবোরেট হচ্ছে, মিলে যাচ্ছে। এই এই বিষয়গুলো হচ্ছে এটার সাথে প্রাসঙ্গিক। অর্থাৎ আমরা সহজভাবে যদি একটু নেই, সহজভাবে যদি বলি, সাক্ষীর বর্তমান বক্তব্যের শক্তিশালী করতে তার আগের বক্তব্য ব্যবহার করা যায়। অর্থাৎ যে বক্তব্যটা দিচ্ছে, যে আগের বক্তব্যটা তার শক্তিশালী করার জন্য, এটাকে বিশ্বাসযোগ্যতা করার জন্য, যে হ্যাঁ, এটাকে এটাকে গ্রহণযোগ্যতা করার জন্য, যে সাক্ষীর বর্তমান বক্তব্যকে শক্তিশালী করতে আগের বক্তব্যকে ব্যবহার করা যায়। এবং সেই বক্তব্যটা কি ঘটনা হইতে হবে? বক্তব্য ঘটনা সংক্রান্ত, সেই ঘটনার বক্তব্যটা ঘটনা সংক্রান্ত, অন্য কোনো ঘটনার বর্ণনা দেওয়া যাবে না এখানে। এবং সময় মতো বৈধ তদন্তকারী কর্মীর কাছে দেওয়া যেতে পারে, এবং সময় মতো বৈধ তদন্তকারী কর্তৃপক্ষের কাছে দেওয়া যেতে পারে, এটা কথা বলছে। এবং গুরুত্বপূর্ণ এখানে একটা বিষয় দেখেন সবাই, তাহলে আমরা 157 দেখলাম সমর্থন করার জন্য। অর্থাৎ আমরা এই যেভাবে যেটা দেখলাম, যে সাক্ষীর পরবর্তী বক্তব্য দ্বারা পূর্ববর্তী সাক্ষ্য সমর্থন। পরবর্তী বক্তব্য, কে বক্তব্য? সাক্ষীর বক্তব্য কি সমর্থন? পরবর্তী সাক্ষ্য সমর্থন করবে। এবং পূর্ববর্তী বক্তব্য, আগে যে বক্তব্য দিচ্ছে পরবর্তীতে পূর্ববর্তী হবে বক্তব্য, পরবর্তীতে সমর্থন, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন এখন। আর এটার মূলটা বিষয় আমরা দুইটা দেখলাম কি, 145 বনাম 157। 145 দেখলাম পূর্বের বক্তব্য দিয়ে সাক্ষী বিরোধ, কন্ট্রাডিক্ট করা হয়, এটা হচ্ছে কন্ট্রাডিক্ট করবে। আর 157 কি করবে? পূর্বের বক্তব্য দিয়ে সাক্ষীকে সমর্থন করবে। একটা পূর্বের বক্তব্যকে কি করবে? বিরোধিতা করবে, বিরোধ করা যাবে। আর পূর্ববর্তী বক্তব্য দিয়ে সমর্থন দেয়, এই দুটো মানুষ মাথায় রাখবেন পার্থক্য। তাহলে মনে রাখবেন যে পূর্বের বক্তব্য দিয়ে কি করবে? বিরোধ করবে 145, আর পূর্বের বক্তব্য দিয়ে সাক্ষীকে সমর্থন করবে।
একটা সমর্থন আর একটা বিরোধ, এই দুইটাই হলো পার্থক্য। উদাহরণ নেই, 157 এর উদাহরণ নেই, যে ধরুন একটি হত্যাকাণ্ডের ঘটনার সাক্ষী আদালতে বলেন, যেটা আমি বললাম উদাহরণ, আমি আসামিকে ভিকটিমকে ছুরি মারতে দেখেছি, একজন সাক্ষী বললো। এখন দেখা গেল ঘটনা ঘটার 30 মিনিট পর তিনি থানায় গিয়ে একই কথা তিনি জানিয়েছেন, ঘটনার সময় তিনি একই কথা তিনি লিখিতভাবে জানিয়েছেন। এই ক্ষেত্রে তার দেওয়া পরবর্তী বক্তব্য আদালতে প্রমাণ করা যাবে, কারণ এই ঘটনার বিষয় ঘটনার ঘটে কাছাকাছি সময় দেওয়া হয়েছে এবং আইনগতভাবে তদন্ত পুলিশ এর কাছে দেওয়া হয়েছে এবং পুলিশের কাছে সেই জবানবন্দি দেওয়া হয়েছে। যেমন আমি একটা মার্ডার তদন্ত করছিলাম, যে ওই ঘটনাটা যে তার বন্ধুর কাছে পূর্ব থেকেই বলা ছিল যে আমি একজনকে মেরে ফেলবো, এই যে তার বক্তব্যের সাথে মিলে যাওয়া, এই বিষয়গুলো কি করে সমর্থন করে, এভাবে সেই পূর্বের বক্তব্য তার বর্তমান সাক্ষ্যকে আরো বিশ্বাসযোগ্য করে তুলবে, তার পূর্বের যে বক্তব্যটা দিয়েছিল তার বর্তমান সাক্ষ্যকে আরো বিশ্বাসযোগ্য করে তুলবে। তাহলে আমরা দেখলাম যে এটা 5 মার্কের কোনো প্রশ্ন না, এটা পরীক্ষায় 3-4টা ধারা মিলে একসাথে প্রশ্ন আসে। আর যদি এরকম সমর্থন করার জন্য আসে, তাহলে আমরা 157 তো দেখলামই কি কি সেকশন হবে। আচ্ছা, এটা আমরা আলোচনা করে ফেলছি, দরকার নেই। তাহলে পার্থক্যটা কি দেখবো, 145 এবং 157 দ্বারা পার্থক্য, মনোযোগ দেন। আমরা সহজভাবে মনে রাখার জন্য 145 হলো বিরোধ, আমরা মনে রাখবো সবসময় 145 হলো বিরোধ, ভুল ধরার জন্য। অর্থাৎ এই যে 145 ধারাটা আপনি কি আদালতে চাচ্ছে যে কেন কন্ট্রাডিক্ট কেন করবে, ভুল ধরার জন্য। আপনি যে বক্তব্য দিয়েছেন জেরা করার সময় ভুল টুল ধরা যায় কিনা। আর 157টা কি সমর্থন করবে, যে তার ভরসা বাড়ানোর জন্য, যে আমি হ্যাঁ সাপোর্টেড এভিডেন্স হিসেবে সেটা গ্রহণ করেছে, বুঝতে পারছেন, ভরসা বাড়ানোর জন্য করা হবে। আর 145 দিয়ে সাক্ষীকে ধরা হয়, 145টাকে সাক্ষীকে ধরা হয়, আর 157 সাক্ষী দিয়ে ধরা নয়, বরং শক্ত করা হয়। একজনকে সাক্ষীকে ধরা হচ্ছে মানে ভুল ধরার জন্য, আর একটা ধরা নয়। 157 কি ধরা নয়, সেটা হচ্ছে যাতে স্ট্রং হয়, তাকে শক্ত করার জন্য। একজন ভুল ধরতেছে 145, আর 157 হচ্ছে তাকে শক্ত করে ধরার জন্য। তাহলে আমরা দেখি পার্থক্য। মূল উদ্দেশ্য কি, 145 হলো সাক্ষীকে বিরোধ কন্ট্রাডিক্ট করার জন্য, 157 কি সমর্থন করার জন্য। ব্যবহার করা হয় কোথায়, এটা হচ্ছে জেরার ক্ষেত্রে, আর এটা হলো সাক্ষ্যের বিশ্বাসযোগ্য বাড়াতে। আপনার হচ্ছে 157টা হচ্ছে সাক্ষ্যের বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য সেটা করবে, আর হচ্ছে 145 জেরাকালে ব্যবহার করবে। পূর্বের বক্তব্যের ভূমিকা কি, এই যে এটা তো ভুল ধরার জন্য, 145টা ভুল ধরার জন্য, তাহলে পূর্বের বক্তব্য অসামঞ্জস্য প্রমাণ করতে, যে আপনি বক্তব্য দিচ্ছে এটা অসামঞ্জস্য কন্ট্রাডিক্ট। আর এটা কিন্তু 157 কিন্তু অসামঞ্জস্য করবে না, এটা হচ্ছে এটা কি করবে, পূর্বের বক্তব্য প্রমাণ করা যাবে। আচ্ছা, বর্তমান সাক্ষ্যকে শক্তিশালী করতে এটা। আর আরেকটা কি, এটা 145 কাগজ দেখানো প্রয়োজন, জেরার সময় তা বিরোধ যদি জেরার সময় না, তবে বিরোধ করতে চায়, জেরার সময় না, জেরার সময় যদি সে বিরোধ করতে চায়, কন্ট্রাডিক্ট করতে চায়, তার নির্দিষ্ট সঙ্গে দেখাতে হবে, কাগজটা দেখাতে প্রয়োজন। আর পূর্বের বক্তব্য প্রমাণ করা যাবে যে হ্যাঁ আপনি এই বক্তব্যটা সমর্থিত হয়েছে। আর বক্তব্য দেওয়ার সময় যে কোনো সময় লিখিত বক্তব্য, আর এটা কি ঘটনার কাছাকাছি সময় আইনগত তদন্ত কর্তৃপক্ষের কাছে দেওয়া যেতে পারে। আর এটা যে কোনো সময় লিখিত বক্তব্য 145। সর্বশেষ ফলাফলটা কি, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা দুর্বল হতে পারে। 145টা বললাম না দুর্বল করার জন্য, এই জন্য বলছে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা দুর্বল করার জন্য। আর আর এটা কি, এটা দুর্বল করবে না 150, এটা সাক্ষীর বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে, শক্ত করবে। এই ছিল মোটামুটি 145 এবং 157 ধারা। মোটামুটি এগুলার এমসিকিউ আগে করা আছে, এগুলা আমরা মোটামুটি যে রিটার্নের যে কটা কোশ্চেন ছিল, আমরা কালকে আমাদের আর 2টা ধারা রয়েছে, সেটা হচ্ছে 160, 159, 160, 161, এই 3টা আমরা আলোচনা করবো দুপুরে। এমন আজকে রাত্রেও শেষ করে দিতে পারি, তাহলে আমরা ওখান থেকে মনে হয় 100 আপনাদের আলোচনা হয়েছে 105 পর্যন্ত। এরপর আমরা ওই পিডিএফ আকার বিস্তারিত মোটামুটি 108 মধ্যে দিয়ে দিব, এমসিকিউ সহ। তাহলে এই ছিল আমাদের 157 ধারা, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। শুধু এই না, এই যে 9 স্বাক্ষর 9 ধারা, 35 ধারা, 74 ধারা, 145, 157, এগুলো হচ্ছে সবসময় প্রাসঙ্গিকতার বিষয় সম্পর্কে সমর্থন করে, এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। অর্থাৎ এই বিষয়গুলো কোথাও আপনার অনেক ক্ষেত্রে প্রাসঙ্গিক ক্ষেত্রে দেখবে বিভিন্ন গাইডে এভাবে বর্ণনা করছে। তবে একমাত্র যে প্রশ্নটা বললাম যে এফআইআর এর সাক্ষ্যগত মূল্য, যে সাক্ষ্য মূল্য বলছে কত দ্বারা 32, এই যে আমি যেটা বললাম রিলিভেন্ট সাবঅর্ডিনেট হিসেবে বর্ণনা করা হয়, জাস্ট এইটুকু লিখলে পরীক্ষায় নাম্বার দিয়ে দিবে। আপনারা তো সবসময় একেবারে এক গাদা লেখেন 9, 35, 145, 157, এগুলো কখনো ক্ষেত্র বিশেষ প্রশ্নের ধরন অনুযায়ী লিখতে হবে। এখন সবাই ওই যে একসাথে সবাই লেখে যে এজারের সাক্ষ্যগত মূল্য লেখুন, এত হ্যাঁ, এফআইআর এজার তো একটু পার্থক্য রয়েছে, আপনারা তো জানেনই। এগুলো আমি আপনারা দেখাবো যে কোন কোন সময় 9, 35, 145, 157 হবে, 74 হবে, এগুলো আলোচনা করবো, কোনো সমস্যা নেই। এই দুইটা ধারা কে কে বোঝেন না একটু বলেন।